নমস্কার, শুনছেন সাহিত্যিক শ্রী অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে। আজ উপন্যাসের ষড়বিংশ পর্ব। জানালা খোলা, কামরাঙা গাছের অন্ধকারে কিছু জোনাকি জ্বলছে। বেদ ঝোপ পার হলে মাঠে আশ্চর্য সাদা জ্যোৎস্না। বড় বউ সেই সাদা জ্যোৎস্নার দিকে তাকিয়েছিল, না ঘরের আয়নায় নিজের মুখ দেখছিল বোঝা যাচ্ছে না। গলায় চন্দ্রহার পড়েছে বড় বউ, নীল রঙের বেনারসি পরেছে, হাতে চূড়, চোখে বড় করে কাজল টেনেছে, মুখে স্নিগ্ধ প্রসাধন। মানুষটা যদি আসে, এই আশায় দরজা খোলা রেখে জানালার সামনে দাঁড়িয়ে আছে। সকালে এ বাড়িতে কিছুটা উৎসবের মতো ঘটনা ঘটেছে, কারণ ভূপেন্দ্রনাথ দুজন মানুষ নিয়ে এসেছিলেন। ওরা সন্ন্যাসী মানুষ। ওরা এ বাড়িতে সারা রাত ধুনি জ্বালিয়ে বসেছিল এবং পাগল মানুষকে নিরাময় করার জন্য অপার্থিব সব ঘটনা ঘটিয়ে বাড়ির মানুষদের তাজ্জব বানিয়ে দিয়েছিল। ওদের ভোজনের নিমিত্ত নানাবিধ পায়েস হয়েছে। বড় বউ সারাদিন খেটে স্বামীর শুভকামনায় রাত হলে নিজের ঘরে চলে এসেছে। তিনি এখনো আসছেন না। এলেই দরজা বন্ধ করে দেবে বড় বউ। শীতকালটা অন্যবার বেশ শান্ত থাকেন, এবারে তাও না। আজকাল রাত হলে বড় বউ নানাভাবে সাজতে থাকে। যে যে চেহারায় ওকে বিদেশিনী মনে হতে পারে, সে তা করার চেষ্টা করে। কখনো কখনো বড় বউ একেবারে অন্য জগতের ভিতর ডুবে যায়। সে যেন তার স্বামীকে নিয়ে পুতুল খেলতে বসে। সেই ছোট্ট বয়সের মুখ চোখ তার চারপাশে খেলা করতে থাকে। তখন খেলা করতে করতে কবে সে প্রথম এ মানুষের সঙ্গে সহবাসের আনন্দ পেয়েছে এমন ভাবে। বোধহয় সেটা এক বসন্তকালই হবে, এবং বোধহয় আকাশে সেদিন আশ্চর্য সাদা জ্যোৎস্না ছিল। কেন জানি বড় বউর আজ ঠিক সেই দিনটি এমন তার মনে হলো। সে জানে এখনো মানুষটা দক্ষিণের বারান্দায় বসে রয়েছেন। না ডাকলে বোধহয় আসবেন না। সবাই ঘুমিয়ে পড়েছে, কেবল বারান্দায় একটা হ্যারিকেন জ্বলছে। তবু ভারী লজ্জা করছে এই সাজে উঠোনে নেমে যেতে, প্রায় অভিসারে যাবার মতো। গেলেই তিনি উঠে পড়বেন। তার মনে হবে তখন বড় বউ তাঁর জন্য প্রতীক্ষা করছে জানালায়। এসব ভাবতে বড় ভালো লাগে। সে নেমে যাবে কিনা ভাবছিল, তখন দেখল তিনি হেঁটে এদিকে আসছেন। তাড়াতাড়ি বড় বউ জানালায় গিয়ে দাঁড়িয়ে থাকল। মানুষটার জন্য যে তার প্রতীক্ষা, তিনি না এলে যে বড় বউর অভিমানে চোখে ঘুম আসে না, এমন বুঝতে দিতে চাইল না। সে শক্ত হয়ে পিছন ফিরে দাঁড়িয়ে থাকল। মানুষটা এসেই আজ কেমন পাগলের মতো বড় বউকে জড়িয়ে ধরল। দরজা খোলা, কেউ দেখে ফেলতে পারে। দরজা বন্ধ করে দিলে ভালো হতো। কিন্তু এমন আবেশ মানুষটার যদি দরজা বন্ধ করতে গিয়ে হারিয়ে যায়, দরজা বন্ধ করতে গেলে তিনি যদি রাগ করেন অথবা পাগলের মতো চোখ মুখ আলগা করে রাখেন, তবে এ রাতের নিঃসঙ্গতা ভয়াবহ হয়ে উঠবে। সে চুপ করে দাঁড়িয়ে থাকল। সে এমনকি মুখ ঘুরিয়ে মানুষটাকে দেখল না। মানুষটা তার নীল রঙের এমন সুন্দর শাড়িটা টেনে খুলে ফেলল। ফের হুঁশ হলো বড় বউ। দরজা খোলা, তবু সে দরজা বন্ধ করতে ছুটে গেল না। মানুষটা যা খুশি করুক। অন্যদিন এই মানুষই দরজা বন্ধ করলে ক্ষেপে যান। হঠাৎ হঠাৎ টেবিল ঠেলে ফেলে দেন, থাম ধরে ঝাঁকাতে থাকেন। কখনো কখনো টেবিলে ঘুষি মেরে সব কাচের বাসন ঠেলে ফেলে দেন। তারপর এক প্রলয় নাচন নাচতে আরম্ভ করলেই বড় বউ ডাকে, ঠাকুরপো, ও ছোট ঠাকুরপো, দেখুন এসে কি আবার আরম্ভ করেছেন। সঙ্গে সঙ্গে ভীতু মানুষের মতো মনীন্দ্রনাথ খাটের উপর উঠে লেপের ভিতর ঢুকে যান, যেন কিছুই করেননি। তিনি বড় ভালো ছেলে। আর সেই মানুষই কি যে করছেন তাকে নিয়ে। বসন ভূষণ খুলে ফেলছেন। আবেশে চোখ বন্ধ হয়ে আসছে, প্রায় যেন স্বপ্নের মতো ঘটনা। এমন ভালোবাসা সে কতদিন চেয়ে চেয়ে তবে পেয়েছে। ভিতরে ভিতরে বড় বউ অস্থির হয়ে পড়েছিল। দু হাতে যা খুশি করুন এমন ইচ্ছাতে বড় বউ শরীর খাটে বিছিয়ে দিল। নরম শরীর, স্তন এবং কোমল হাত, এবং কোথায় যেন প্রপাতের মতো জলের শব্দ শোনা যাচ্ছে। সে ঠেলে সেই মানুষকে সেখানে নিয়ে যেতে চাইল, কিন্তু মানুষটা যেন প্রপাতের শব্দ শুনতে পাচ্ছেন না। কি যে করণীয় এই শরীর নিয়ে বুঝতে পারছেন না যেন।
মানুষটাকে এবার জোরে চুমু খেল এবং পাগলের মতো অস্থির হয়ে পড়তেই মনীন্দ্রনাথ একেবারে ঠান্ডা মেরে গেলেন। মনীন্দ্রনাথ খাট থেকে নেমে জানালায় এসে দাঁড়ালেন। বড় বউ বলল, এই শোনো, আমি আর এমন করব না। মনীন্দ্রনাথ শক্ত শরীরে দাঁড়িয়ে থাকলেন। আমি কিছু করব না বলছি, এসো আমার পাশে শোবে। মনীন্দ্রনাথ সাদা জ্যোৎস্না দেখছেন এখন। তুমি আমার পাশে শুধু শোবে বলে হাতটা নিয়ে বুকের ভিতর খেলা করতে থাকলো। দরজা খোলা, সে দরজা বন্ধ করে দিল এবার এবং জানলার পাশে এসে দাঁড়ালো। ঘরে মৃদু আলো জ্বলছে, একটা পাখি ডাকছিল। তারপর একসঙ্গে অনেকগুলি পাখি ডেকে উঠল। ভিতরে বড় কষ্ট বড় বউর। মানুষটা এখন পাহাড় বেয়ে ছুটতে পারেন, আবেগে ডুবে যেতে পারেন, তার যেন বিশ্বাসই হচ্ছিল না। সে যেন স্বপ্ন দেখে উঠে এসেছে, সব বৃথা। কারণ কতভাবে বড় বউ যে চেষ্টা করছে। এই দেখো আমার শরীর, এই দেখো নীল শিরা উপশিরায় কি প্রসন্ন আলো খেলা করে বেড়াচ্ছে। তুমি একটু ছুঁয়ে দেখো, মনে হবে তোমার দীর্ঘদিন তুমি বনবাসে ছিলে। দেখো এই চোখ মুখ, তুমি আমার কপালে হাত রাখো। আমি তো তোমার কাছে কিছু চাইনি, কিচ্ছু চাইনি। কেবল তুমি যদি একবার আমাকে অপলক দেখতে, আমার মনে হয় তবে তুমি এমনভাবে গ্রামে মাঠে ঘুরে বেড়াতে না। আমাকে আর একবার জড়িয়ে ধরো না গো। আমি কিছু করব না, সত্যি বলছি, তিন সত্যি। মানুষটা বড় বউকে কিছুতেই আর স্পর্শ করলেন না। চোখ দেখলেই টের পাওয়া যায় মানুষটা আর রক্তমাংসের পৃথিবীতে নেই। ফোটের গম্বুজে তিনি জালালি কবুতর উঠছে দেখতে পাচ্ছেন। বড় বউ ডাকল, শুনছ? তিনি কিছুই শুনছেন না। নদীর জলে তিনি শুনতে পাচ্ছেন শুধু ঝমঝম শব্দ। জাহাজের প্রপেলার ঘুরছে, কিছু অপরিচিত পাখি মাছ তুলে। রেলিং এসে সোনার হরিণ দাঁড়িয়ে, হাত দিলেই যে দূরে হারিয়ে যায়, কাছে যা কিছুতেই পাওয়া যায় না। পলিন রেলিং ধরে দাঁড়িয়ে আছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বড় বউ বলল, আমি সত্যি বলছি, কিছু করব না। তোমার যা খুশি, যেমনভাবে খুশি আমাকে নাও। বড় বউ বড় অবুঝ হয়ে গেছে। চোখ দেখলেই সব টের পাওয়া যায়। সে কেন যে এমন করছে, তবু সে কেন বুঝতে পারছে না মানুষটা আর মানুষ নেই। মানুষটার ভিতর নদীর নীল জল খেলা করে বেড়াচ্ছে। বড় বউ এবার হাত ধরে খাটে নিয়ে যেতে চাইল তাঁকে। তিনি গেলেন না। তিনি জানালার একটা পাট বন্ধ করে দিলেন। তারপর দরজার কাছে এসে দাঁড়ালেন। নিজের বসন ভূষণ সব আলগা করে ছুঁড়ে ফেললেন খাটে। শেষে কি দেখলেন বড় বউর মুখে? মুখ দেখে হাসলেন। দুষ্টু বালকের মতো হাসিতে মুখ ভরে গেল। যেন বললেন, এসো, আমরা সাদা জ্যোৎস্নায় হেঁটে হেঁটে নদীর চরে চলে যাই। কেউ দেখবে না। আমরা চুপি চুপি সেখানে দুজনে পালিয়ে বসে থাকব। আকাশের নিচে সাদা জ্যোৎস্নায় বসে থাকতে কি যে ভালো লাগবে না। বড় বউ কিছু বুঝতে পারল না। কেন এমন সরল বালকের মতো তিনি হাসছেন। সে কাছে গিয়ে দাঁড়ালো। তিনি তখনও হাসছেন। হাসতে হাসতে দরজা খুলে ফেলেছেন। বড় বউ তাড়াতাড়ি আলোটা নিভিয়ে দিল। মানুষটা উঠোনে নেমে যাচ্ছেন। কি হবে এখন? বড় বউ তাড়াতাড়ি সেই বেনারসি শাড়িটাকে কোনো রকমের শরীরে জড়িয়ে নিল। পাগল মানুষের কাপড়টা খাট থেকে তুলে নিল। এই মানুষ এমন এক অবয়বে বের হয়ে গেলে কবে ফের ঘরে উঠে আসবেন কে জানে। লজ্জায় যেন তার মাথা কাটা যাবে। অন্তত কাপড়টা পরিয়ে দিতে পারলে মানুষটাকে আর পাগল মনে হবে না। নিরীহ মানুষ, অবলা জীবের মতো তার চোখ তখন। গ্রামের পর মাঠ, মাঠে মাঠে তিনি এক সন্ত পুরুষের মতো হেঁটে যাবেন। বড় বউ উঠানে নেমে দেখল ধীরে ধীরে বাঁশতলা দিয়ে তিনি নেমে যাচ্ছেন। সে শেকল তুলে দিয়েছিল ঘরে। শেকল তুলে চারপাশে তাকালো। কোনো ঘরে আলো জ্বলছে না, সবাই ঘুমিয়ে পড়েছে, কোনো সাড়া শব্দ নেই। একবার ভাবল সুচেন্দ্রনাথকে ডাকে, উঠে দেখুন কিভাবে বের হয়ে যাচ্ছেন। কিন্তু নিজের প্রসাধনের কথা ভেবে ডাকতে সংকোচ বোধ করল। বরং সে গিয়ে সামনে দাঁড়ালে, দুহাত বাড়িয়ে দাঁড়ালে আর তিনি নড়তে পারবেন না। কুয়োতলায় এসে দেখল মনীন্দ্রনাথ দ্রুত মাঠে নেমে যাচ্ছেন। সেও মাঠে নেমে এলো। স্বামী তার এমন বেশে গ্রামে মাঠে ঘুরে বেড়াবে ভাবতেই কান্না পাচ্ছে। সে যে করে হোক কাপড়টা পরিয়ে দেবে। তারপর যেমন খুশি যেদিকে খুশি তিনি চলে যাবেন।
সে মানুষটার সঙ্গে মাঠের উপর দিয়ে দ্রুত ছুটতে থাকল। বসন্তের মাঠ, ফসল নেই, শুধু কিছু জমিতে পেঁয়াজ রসুনের গাছ, লঙ্কা গাছ, চারপাশের জমির বেড়া। মাঠে নেমেই মনে হলো মানুষটা কোথাও যেন তার স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। সে কেবল ছুটে নাগাল পাচ্ছে না। সে দেখল তখন তিনি দূরে দাঁড়িয়ে আছেন। বড় বউকে মাঠে নেমে আসতে দেখে বুঝি সামান্য বিস্মিত হয়েছেন। বড় বউ জমির ওপর দিয়ে ছুটছে, ছুটে ছুটে আর পারছে না, হাঁপিয়ে উঠছে। কাছে গিয়ে সে কথা বলতে পারছে না। তুমি এভাবে বের হয়ে গেলে লোকে কি বলবে? এসব বলতে গিয়ে গলায় কথা আটকে যাচ্ছে। লক্ষ্মী, কাপড় পরে নাও, তারপর যেখানে খুশি ঘুরে বেড়াও, আমি আর তোমাকে বিরক্ত করব না। এমনও বলার ইচ্ছা। কাপড়টা বড় বউ পরিয়ে দেবে, পরিয়ে দিলেই সোনার হরিণের খোঁজে অথবা নীলকণ্ঠ পাখি খুঁজতে বের হয়ে যাবেন। এমন সময় এক সুদৃশ্য শরীরে পাশে টান টান হয়ে দাঁড়ালে বড় বউর আর ভয় থাকবে না। ভাবল কাপড়টা পরিয়ে দিয়েই বলবে, হ্যাঁ গো, আমাকে বাড়ি দিয়ে আসবে না, একা আমি যাব কি করে? সে কি ভাবল আর কি হয়ে গেল! হতভম্ব সে। ভেবেছিল কাপড় পরিয়ে দিলেই মানুষটা তাকে বাড়ি পৌঁছে দেবেন, তাকে এত বড় মাঠে একা ফেলে যাবেন না। কিন্তু মানুষটার চেহারা অন্যরকম, বড় বেশি হাসি হাসি মুখ। তিনি এক টানে বড় বউর কাপড় খুলে ফেলেছেন। খুলে ফেলেই একেবারে বালক, বালকের মতো সাদা জ্যোৎস্নায় দাঁড়িয়ে হাহা করে হাসছেন। কুয়াশার ভিতর মাঝে মাঝে মুখ তার অস্পষ্ট হয়ে যাচ্ছে। সাদা জ্যোৎস্নায় আবছা কুয়াশার ভিতর এক রহস্যজনক ভাব তার মুখে। বগলে কাপড় নিয়ে চিরদিনের তীর্থযাত্রীর মতো তার যেন ভ্রুক্ষেপহীন যাত্রা। বড় বউকে এসব ভীষণ আড়ষ্ট করে দিল। কিছু সে বলতে পারল না। খেলার ছলে তিনি যেন এমন সব করছেন। দূরে দূরে সব বন, মাঠ, সাদা জ্যোৎস্না এবং হালকা কুয়াশা দেখে বড় বউকে নিয়ে স্থির থাকতে পারছেন না। কেবল ছোটার ইচ্ছা তার। কোথাও সেই যে তিনি একটা নীল বর্ণের লতা নিয়ে এসেছিলেন কলকাতা থেকে, যেখানে ঈষম নদীর চরে একা রাত যাপন করে, এবং এক নীলবর্ণের লতা থেকে কত হাজার নীলবর্ণ লতা, ফুল, ফল সৃষ্টি হচ্ছে এখন, তেমন জায়গায় তাঁর চলে যেতে ইচ্ছা হচ্ছে। কিছু ভালো লাগছে না তাঁর। তিনি যখন কলকাতা থেকে শেষবারের মতো ফিরে এলেন, সঙ্গে সব নানান রকমের গাছ ছিল তাঁর। এখন আর মনে করতে পারছেন না কি গাছ সেসব, কি লতা সেসব। কেবল মনে পড়ছে একটা নীলবর্ণের লতা ছিল, সবাই সেটা ফেলে এসেছিল নৌকায়। কেবল ঈষম তুলে এনে চরের জমিতে লাগিয়ে দিয়েছিল। যখন কিছু ভালো লাগতো না, তিনি তখন নদীর চরে নেমে লতার গোড়ায় সারা বিকেল জল ঢালতেন। এই মাঠে নেমে বড় বউর আড়ষ্ট মুখ চোখ দেখে তাঁর সেসব মনে পড়ছিল। বড় বউ ভীষণ ভয় পেয়ে গেছে। সে বলল, দাও লক্ষ্মী, আমার কাপড়টা দাও। আমরা কোথাও যাব বলে বের হয়েছি। সংসারে কোথাও যাব বলে বের হলে ফিরতে নেই। তুমি কি চাইছো বলো? কি পেলে তুমি সুখী হবে বলো? সব দিচ্ছি। আমি চলে যাব এ দেশ ছেড়ে। আমি চলে গেলে সুখী হবে? বলো তুমি। তুমি যা বলবে আমি তাই করব। এভাবে কিছু হয় না। আমরা শেষ পর্যন্ত কিছু করতে পারি না, তবু হাঁটি। হেঁটে হেঁটে ক্লান্ত হই। মনে হয় সামনেই একটা সরাইখানা আছে। একটা অদৃশ্য সরাইখানার পিছনে সবাই আমরা ছুটছি। কেউ দেখে ফেললে কি হবে বলো তো? মান সম্মান সব যাবে। তোমার বউ আমি, কেউ দেখে ফেললে কত বড় অসম্মান হবে বলো তো? জীবনের নানান রকমের খেলা আছে। লাল নীল বল নিয়ে তেমন একটা খেলা। কোনটা যে কীরকমভাবে চোখের ওপর ফেঁসে যাবে জানি না, তবু খেলি। মনে হয় খেলার মাঠে জয় পরাজয় হবে, এবং খেলার মাঠ পার হয়ে এলে একটা সেতু দেখতে পাই। সেতুর ওপর একজন ফকির মানুষ দাঁড়িয়ে থাকেন। যে বলটা ছিল আমাদের খেলার বস্তু, সেই বলটা ফকির সাহেবের প্রাণ মনে হয়। শোনো, এভাবে আমাকে কতদূর পিছু পিছু নিয়ে যাবে? তুমি কি ভেবেছ আমরা টোডারবাগের কাছে চলে এসেছি? ছি ছি, কি বিপদে আমাকে ফেললে বলো তো? সামনে নদী, নদীর চর, একটু দূরে তরমুজ ক্ষেত। তুমি আমার মান সম্মান রাখলে না। দাও, শাড়িটা দাও। তুমি যা বলবে আমি তাই করব। কি করে ফিরব? এত বড় মাঠ পার হয়ে একা যাব কি করে? কেউ দেখে ফেললে কি হবে বলো তো?
আমার মরে যেতে ইচ্ছে করছে। মাঠ কেউ পার হতে পারে না বড় বউ। পার হব হব বলে সবাই বের হয়ে পড়ি। তারপর রাত দিন ক্রমান্বয়ে হাঁটা, হাঁটতে হাঁটতে ক্লান্ত বিষণ্ণ, কোথাও কোনো জলছত্রের কাছে তারপর নিরিবিলি বসে থাকা। কেউ আমাদের বলে দিতে পারে না কত দূর গেলে এই মাঠ শেষ হবে। শুধু জলছত্রের মানুষটি তোমাকে জল দান করবে আর বলবে জল খেলে তৃষ্ণা নিবারণ হয়। সামনে যে বন আছে তার ওপারে একটা কদম ফুলের গাছ পাবে। সেখানে আমার মতো আর একজন মানুষ জলছত্র খুলে বসে রয়েছে। মাঠ পার করে দিতে কেউ পারে না বড় বউ। আমরা সবাই ইচ্ছা করলে শুধু তেষ্টার সময় জল দান করতে পারি, আর কিছু পারি না। তুমি কি কিছু বলবে না? নদীর চরে তোমার কি আছে? তুমি ওদিকে হাঁটছো কেন? আমি তোমার সঙ্গে জোর করে কিছু ফিরে পাবো না জানি। আমাকে এভাবে কেউ দেখে ফেললে ঠিক আত্মহত্যা করব বলছি। এবারে পাগল মানুষ স্থির হয়ে দাঁড়ালেন, শাড়িটা বগল থেকে বের করে বড় বউর হাতে দিলেন। তারপর হাঁটতে থাকলে সহসা কেন জানি বড় বউর মনে হলো মানুষটার অভিমানে বুক ফেটে যাচ্ছে। এই সাদা জ্যোৎস্নায় তিনি তাকে নিয়ে হয়তো এভাবেই হাঁটতে চান, এবং কেন জানি ওর মনে হলো আর সে একা ফিরে যেতে পারবে না। এক অত্যাশ্চর্য মায়া এখন এই নিরিবিলি সাদা জ্যোৎস্নায় এবং কুয়াশার ভিতর। বড় বউ মানুষটার পিছু পিছু হেঁটে গেল। নদীর চরের পাড়ে ছইয়ের ভিতর ইসম ঘুমোচ্ছে। ওরা দুজন চুপচাপ নদীর চরে বসে থাকলে কে আর টের পাবে? কুয়াশার ভিতর সবই অস্পষ্ট এবং মায়াজালে ঢাকা। বড় বউ তার পাগল স্বামীকে নিয়ে নির্জনতায় ডুবে গেল। বলল, আমার কে আছে? তুমি বাদে আমার আর কি আছে? ইসব খকখক করে কাশছিল। কাশির জন্য সে ঘুমোতে পারছে না। খুব বেশি কাশি পেলে সে উঠে তামাক খায়। তার হুঁকা, কলকে এবং পাতিলে আগুন সব ঠিকঠাক। এখন রাত কপ্রহর সে টের পাচ্ছে না। ছইয়ের বাইরে এলে সে আকাশে চাঁদের অবস্থান থেকে টের পেত রাত কটা বাজে, অথবা সে চুপচাপ শুয়ে থাকলে টের পায় কপ্রহর রাত। প্রথম প্রহর ঠাকুরবাড়ির আরতির ঘণ্টা বাজে। দক্ষিণের ঘরে আলো জ্বালা থাকে। যেসব খরগোশ হাসান পীরের দরগা থেকে বের হয়েছে নদীর চরে আসবে বলে, তরমুজের পাতা ওদের বড় প্রিয়। তারা প্রথম প্রহর শেষে জমির আলে এসে পড়লে টের পায় ইসম ওরা আসছে। সে কান পেতে রাখলে টের পায় ওরা খরগোশ না সজারু। সে এখন খুব কাশছে বলে টের করতে পারছে না সজারু কি খরগোশ, খাটাস না শেয়াল, কারা এসে আলের পাশে দাঁড়িয়ে আছে। রাত গভীর হলেই ওরা চুপি চুপি ঢুকে পড়বে জমিতে। ইসম ওদের তাড়ানোর জন্য টিনের ডঙ্কা বাজায়। প্রহর শেষ হলেই সে ডঙ্কা বাজায়, আর তখন যত এইসব খরগোশ, খাটাস অথবা শিয়াল, সজারু সব ছুটতে শুরু করে নদীর দিকে। তখন ওর মনে হয় কে যেন হাঁকছে নদীর চরে, কে জাগে? আমি আল্লাহর বান্দা ইসম জাগি। সে খালি মাঠে চিৎকার করে ওঠে। এই নদীর চর, সাদা জ্যোৎস্না, বড় বড় তরমুজ এবং নদীর জল তার কাছে তখন এক বেহেস্তের শামিল। সে হাতে তালি বাজায়। চুপচাপ এই নিশীতে ধরণী কি শান্ত। কেবল সব নিশীতের জীবেরা আহারের অন্বেষণে বের হয়েছে। সে টের পাচ্ছে না তারা কত দূর এসে গেছে। সে উঠে বসল। তামুক না খেলে তার কাশি কমবে না। সে ছইয়ের বাতা থেকে কলকি টেনে নিল। তামাক ভরে খড়কুটো জেলে সামান্য আগুন নিল কলকিতে। ওর কাস্তে কাস্তে দম বন্ধ হয়ে আসছে। সে যেমন অন্যদিন তরমুজের জমিতে একা নিশীতে দাঁড়িয়ে তামুক খায়, পাক পাকালি অথবা অন্য জীব তাড়ায় তামুক খেতে খেতে, আজ তা পারছে না। কাশিটা ওকে বড় বেশি জব্দ করে ফেলেছে। সে তামুক খেতে খেতে টিনের ডঙ্কা বাজালো। ছইয়ের বাইরে কি সাদা জ্যোৎস্না, কালো কালো ওই পাখির ডিম, চুপচাপ সেই ডিমের ওপর বসে থাকা, তামুক খাওয়া, নদীর জল যেন কলকল করে সমুদ্রে নেমে যাচ্ছে। সেসব শব্দ শোনা বড় মনোরম। আর আকাশের অজস্র নক্ষত্র দেখতে দেখতে ইসম যে বারবার কতবার এই জমিতে রাত কাবার করে দিয়েছে, এক ফোঁটা ঘুমায় না। এখন ইসমকে দেখলে তা বোঝা যাবে না। আজ ইসম এমন সাদা জ্যোৎস্না দেখেও ছইয়ের বাইরে হামাগুড়ি দিয়ে বের হলো না। সামান্য কুয়াশা নদীর পাড়ে পাড়ে। এই কুয়াশার ভিতর সে অস্পষ্ট এক ছবি দেখে চমকে উঠল।
সে হামাগুড়ি দিয়ে বের হবে ভাবল। ওরা কারা এলো? ওর তরমুজ খেতে এমন গভীর রাতে কারা আসতে পারে? তরমুজ চুরি করতে আসে যারা, তাদের চালচলন অন্যরকম। সে দেখলেই টের পায় মানুষেরা তরমুজ চুরি করতে এসেছে। কিন্তু সে যে দেখছে তরমুজের ওপর ওরা নিবিষ্ট মনে বসে রয়েছে, দুজন দুমুখে, একজন পূবে অন্যজন পশ্চিমে। ওরা যেন একটা তরমুজের ওপর বসে পূর্ব পশ্চিম দেখছে, এবং ওরা যেন একেবারে শরীর নাঙ্গা করে রেখেছে। এই কুয়াশার ভিতরও যেন তা স্পষ্ট। কুয়াশা প্রবল নয়, হালকা। জমির ওপর নদীর পাড়ে কুয়াশা একটা পাতলা সিল্কের মতো বিছিয়ে আছে। সবুজ সব তরমুজের পাতায় শিশির জমেছে। আর দুই মানুষ, মনে হলো একজন স্ত্রীলোক হবে। তা হোক, সংসারে কত জীব ঘুরে বেড়ায়। ওরা নিশীথে এই পৃথিবীর মায়ায় নেমে আসে। ওদের যা কিছু আকাঙ্ক্ষা, অথবা বলা যায় এমন নদীর পাড়ে তরমুজ খেতে নিশীথে নেমে আসতে না পারলে তাদের আত্মা বড় কষ্ট পায়। তা তোমরা নেমে এসেছো জীবেরা, আত্মা তোমাদের কান্নাকাটি করছে। এই জমিতে সাদা জ্যোৎস্নায় বেড়াবার শখ তোমাদের, বেড়াও। আমি ঈশম, আল্লাহর বান্দা, চক্ষু বুইজা থাকি, দেখি না কিছু, তোমাদের লীলা খেলা দেখতে নাই। সে এই ভেবে আর বের হলো না ছোঁয়ের ভিতর থেকে। এমন মায়া এই গাছপালা পাখির, কেউ যেন তা ফেলে চলে যেতে চায় না। আবার ফিরে আসার আকাঙ্ক্ষা, এবং তারা নিশীথে নেমে আসে। ওর মনে হলো সেও এই জমিতে আবার একদিন নেমে আসবে। তখন সে থাকবে না। তার আত্মা বিনষ্ট হবে কিনা সে তা জানে না। সে নিজ হাতে তৈরি করেছে এই মাটি, মাটির প্রতিটি খণ্ড অংশ। সে যেন মাটি হাতে নিলেই বলতে পারে চাষের সময় কত বাকি, কোন লতা এবারে জমিতে লাগালে বড় বড় তরমুজ হবে। সে তখন তার বড় বড় তরমুজ দেখতে নেমে আসবে। ঠিকমতো চাষাবাদ হচ্ছে কিনা, চাষাবাদ হলেও সে না এসে থাকতে পারবে না। অথবা তার মনে হলো সংসারে কিছুই বিনষ্ট হয় না, কারণ যারা এই মাটিতে জন্মেছে, মরেছে, এবং যারা এখন আকাশে বাতাসে ঘোরাফেরা করছে, তারা এমন সুন্দর এক জগৎ দেখে স্থির থাকতে পারেনি। মানুষের অবয়বে এই তরমুজ খেতে নেমে এসেছে। এবং এও সে ভেবেছে দুই ফেরেস্তা অথবা জিন পরি ঘোরাফেরা করছে এই জমিতে। সে ছোঁয়ের বাইরে বের হয়ে ওদের এমন লীলা খেলায় বাধা সৃষ্টি করল না। এমনকি সে যে কাশছিল তাও দম বন্ধ করে থামিয়ে রাখছে। ধীরে ধীরে তামাক টানছে। তামাক টানলেই বুকটা হালকা লাগে, কাশি কমে যায়। সে কাশি কমাবার জন্য তামাক খাচ্ছিল, আর দূরে ফেরেস্তার লীলা খেলা দেখছে। ঈশম নিশীথের মানুষ, দিনে তার ঘুম যাবার অভ্যাস। সে যৌবনে গয়না নৌকার মাঝি ছিল। তার মনে আছে সে রাতে রাতে গয়না নৌকা চালাতো। ওর গয়না নৌকা বামন্দি ফাউসার খালে খালে পরাপরদিন নদীতে পড়ত। তারপর মহজমপুর হয়ে আলিপুরার বাজার হয়ে মাঝের চর এবং পরের নাঙ্গলবন্ধ, শেষে সকাল হতে না হতে নারায়ণগঞ্জের স্টিমার ঘাটে নৌকা লাগিয়ে বসে থাকা। আবার সাঁঝ নামলে মানুষ নিয়ে ফিরে আসা ঈশমের। সেই নিশীথের যাত্রা সুগম ছিল না। নানা জায়গায় ভিন্ন ভিন্ন কিংবদন্তি। ফাঁসির মানুষ ঝোলে কোথাও, পেঁচার আর্তনাদ বড় নিম গাছটায় রাতে কি যে ভয়াবহ লাগে। একবার সে ফাউসার বিলে বড় শিমুল গাছের মাথায় আগুন জ্বলতে দেখে পথ হারিয়ে ফেলেছিল। এই সবই এখন ঈশমকে নানাভাবে ভাবাচ্ছে। এই যে সে শিশু বয়স থেকে মাটির কাছাকাছি বড় হচ্ছে। সে পাইক খেলত। শামসুদ্দিনের বাপ ছিল তার সাগরেদ। ঠাকুর বাড়িতে তখন দুর্গা ঠাকুর আসত শরৎকালে। শামসুদ্দিনের হাত ধরে ওর বাপ আসত অষ্টমীর দিনে। আর পাইক খেলা, ছোট লাঠি হাতে ঈশম বুকের শক্ত পেশি তুলে দাঁড়ালে গ্রামের সব মানুষ ভেঙে পড়ত। ওর অসীম শক্তি ছিল তখন। লাঠি খেলায় সে শামসুদ্দিনের বাপকে কতদিন হারিয়ে দিয়েছে। দিয়েই ওরা দুই দোস্ত হাতে পায়ে কাদা যে যার মতো ধুয়ে ফেললে কে বলবে কিছুক্ষণ আগে রক্তচক্ষু দুইজনাতে লড়ালড়ি, কে মরে কে বাঁচে ঠিক থাকে না তখন। আর ঠাকুরকর্তা পুজো বন্ধ করে দিলেন। সেই দিন এক দুঃখের দিন। বড় ছেলে পাগল হলো। তিনি ঠাকুর নদীর জলে ফেলে দিয়ে এসে বসলেন বারান্দায়। মা, আমার তুমি তামাশা দেখলা? পোলা আমার ভালো না হইলে
তোমার পূজা কে দেয়? তিনি পূজা বন্ধ করে দিলেন। ইসমের লাঠি খেলা সেই থেকে বন্ধ হয়ে গেল। সে মহরমের দিনে লাঠি খেলায় জুত পেত না। কি যেন সে দেবীর সামনে এতদিন দেখিয়েছে। পূজা বন্ধ বলে তার মনে ভয়। সে ভয়ে ভয়ে আর হাওয়ায় লাঠি দোলাতে পারত না। কেবল যেন এক দেবী, মা জননী ইসমকে বলতো, তুই আমাকে আর লাঠি খেলা দেখাবি না ইসম? আমাকে নদীর জলে রেখে আসবি না? দশমীর দিনে ওরা যখন নৌকা ভাসাতো দুর্গা প্রতিমা নিয়ে, কি যে বিজয় উৎসব! সে তো তখন লাখের ভিতর এক। সে বড় নৌকার বড় মাঝি। সে জানতো প্রতিমা দুলবে কিনা। সে জানতো স্রোতের মুখে নৌকা পড়ে গেলে দেবীর চালচিত্র উল্টে যাবে কিনা। সে হালে দাঁড়িয়ে হাঁকত, মাঠ টান হেইও। দুই দিকে মাঠ, সামনে নদী, পানিতে শাপলা ফুল, মা জননী ভাইসা যায় জলে। এই ছিল ইসম। সে কতবার প্রতিমা বিসর্জন দিয়ে দেবীর তরবারি জল থেকে ডুবে ডুবে তুলে এনেছে। তরবারি, শঙ্খ, গদা, পদ্ম সব সে এক এক করে তুলত, কারণ প্রতিমা জলে উপুর হয়ে ভাসত। সে ডুবে ডুবে মাছের মতো গিয়ে তুলে আনত, কারণ বাড়ি গেলে দোস্তের বেটা শামু জেগে বসে থাকবে। যতক্ষণ এই তরবারি শামুকে না দিতে পারবে ততক্ষণ তার মনে শান্তি থাকে না। একবার কর্তা ঠাকুরের কোনো আত্মীয় এসেছিল। সে বিসর্জনের আগেই সব খুলে নিতে চেয়েছিল, কারণ বাবুর শখ ছেলেপুলের হাতে তরবারি, চক্র এবং সেই লম্বা টিনের পাতের তৈরি ত্রিশূল দিয়ে দেবেন। নদীর জলে ডুবে গেলে তুলে আনা যাবে না। কিন্তু ইসম হেসে বলেছিল, কি কইরা হয়, জননীর গায়ে হাত দিতে নাই। পানিতে জননীরে না ভাসাইলে কার হিম্মত দেবীর গায়ে হাত দেয়? সেই আত্মীয় এমন এক চাকর মানুষের মুখে এত বড় কথা শুনে হেঁকে উঠেছিল। কে রে বেটা তুই? নাক টিপলে দুধ গলে, ভাতেরে কষন্ন। ইসম বলেছিল, কর্তা অত সোজা না, আমার নাম ইসম, দেবীর গায়ে হাত দেন তো দেখি। লাগে মারামারি আর কি। ভূপেন্দ্রনাথ, চন্দ্রনাথ ওরা তখন কত ছোট। মনীন্দ্রনাথ মাত্র শৈশবের মানুষ। মনীন্দ্রনাথ বলেছিল, মামা তা হয় না। সংসারে এমন নিয়ম ছিল তখন। ইসম পূজার কদিন গয়না নৌকার কাজ বন্ধ রাখত। পূজার কদিন তার নানাভাবে কেটে যাবে। সেসব দিনে সে ভাবতেও পারেনি ঠাকুর বাড়ির এই উড়াট জমিতে কখনো বড় বড় তরমুজ ফলবে। সে যদি তখন থেকে এই জমিতে এসে নামতে পারত, জমির চেহারা কত পাল্টে যেত আরও। বড় সে দেরি করে ফেলেছে। কত সে আত্মার বিচিত্র লীলা দেখতে পেত, অথবা তার সেই সব ফেরেশতারা কে যে নেমে এসেছে এখন সে টের পাচ্ছে না। সে চুপচাপ ছইয়ের নিচে বসে ওদের দেখতে পাচ্ছে না। ওরা এখন বালিয়াড়িতে কি একটা বিছিয়ে দিল। প্রায় মন্ত্র পাঠের মতো জোরে জোরে কী সব বলছে, যেন প্রায় কেউ নদীর জলে দাঁড়িয়ে কোরআন শরীফ পাঠ করছে, অথবা মনে হয় নদীর জলে কেউ তর্পণ করছে। গুরুগম্ভীর আওয়াজ আকাশ বাতাস মথিত করে ওপরে উঠে যাচ্ছে। বৃদ্ধ ইসম চুপচাপ দেখতে দেখতে এমন ভাবছে। সে আরও ভাবছে কিছু, সে মনে করতে পারছে না সেটা কোন সালে বড়কর্তার বিয়ে হলো। বিয়ের বছরে তিনি পাগল হলেন না পরে? বিয়ের পর তিনি 7-8 মাস এখানে ছিলেন না। চাকরিতে গিয়ে 7-8 মাস নিজেরই পাগলামি রোখার চেষ্টা করেছিলেন। সরকারি চাকরি, কতদিন আর পাগলামি করে রাখা যায়? সেবারই তিনি ঘরে ফিরে আসেন। নানান রকমের লতাপাতার ডাল এবং মূল নিয়ে আসেন। অদ্ভুত মানুষের ইচ্ছা। সবাই উঁকে আনতে গেল। ফাউসার খালে গয়না নৌকা লেগে আছে। ইসম নৌকা বেঁধে বসে রয়েছে। এত গাছপালা, বিচিত্র সব গাছ, সে জানেও না কোনটা কি গাছ। বাড়িতে খবর পাঠিয়ে লোক আনিয়েছে সে। যারা এসেছিল তারা দেখল মনীন্দ্রনাথ কলকাতা থেকে সব বিদেশি লতা এবং মূল নিয়ে এসেছেন। তার ভিতরে ছোট একটা পাইন গাছ, কিছু ঝাউ জাতীয় গাছ এবং একটা তরমুজের লতা। বুড়ো কর্তা নিজে এসে যখন এমন দেখলেন, চোখ ফেটে তার তখন জল আসছিল। একেবারে মাথাটা গেছে। কিছু নেই সঙ্গে, শুধু কিছু গাছপালা এবং কীটপতঙ্গ নিয়ে ফিরছেন। নৌকা খালি করে সব তুলে নিয়ে যেতে হলো। না নিলে মানুষটা ঘরে ফিরবে না। কেবল অলক্ষ্যে যা কিছু ফেলে দেওয়া যায়। ওরা অর্থাৎ ভূপেন্দ্রনাথ, চন্দ্রনাথ এবং শচী সব কীট পতঙ্গ মাঠে ছেড়ে দিয়েছিলেন।
কিছু ফুলের ডাল, যেমন বোগেনভেলিয়ার ডাল, ম্যাগনোলিয়ার শাখা এবং নানা জাতীয় ঝাউ গাছের চারা টবে ওরা বাড়ি এনে হাজির করেছিলেন। ঈশম নৌকা সাফ করতে গিয়ে দেখল একটা লতা। এ অঞ্চলে তরমুজ হয় না, ক্ষীরাই হয়। ওর মনে হয়েছিল ওটা ক্ষীরাই লতা, কিন্তু নীল নীল আভা এবং পাতাগুলি বিচিত্র রঙের। সে ওটা নিয়ে গয়না নৌকার গেরাফি ফেলে উঠে এসেছিল। এসে বলল, ঠাইন্দি, এটা রাখেন, এটা একটা লতা, কি লতা দেখেন। সবাই দেখল, বড় বউ কেবল দেখল না। সে বিছানায় পড়ে তখন নাবালিকার মতো কাঁদছে। শিয়রে শচীন্দ্রনাথ বসেছিলেন। দক্ষিণের ঘরে মানুষজনের ভিড়। ভূপেন্দ্রনাথ সবাইকে ভিড় করতে বারণ করছে। তরমুজের লতাটাকেও ভালোভাবে দেখল না। একটা বিষাদ সারা বাড়িতে ছড়িয়ে আছে। কেউ এ নিয়ে কিছু বলছে না। সে লতাটা ফেলে দিতেও পারছিল না। সে কি যে করে তখন। সে ভাবল, যেখানে নদীতে চর জেগে উঠেছে এবং উড়াট জমি, কিছুই ফলছে না, বালি জমিতে কোনো চাষাবাদ হয় না, সেখানে এই লতা রোপণ করে রাখলে হয়। যদি ক্ষীরাই হয় তবে মাস না ঘুরতেই ফুল ফুটবে। হেমন্তকালেই লতা লাগানো হয়। সে বড় নৌকার মাঝি এবং দায় আদায় সে বাড়ির মানুষের সামিল। তার কিছুতেই লতাটা ফেলে দিতে ইচ্ছা করল না। সে নদীর চরে নেমে খুব যত্ন করে লতাটা রোপণ করল। চারপাশে মাদারের ডাল দিয়ে বেড়া দিল এবং প্রতি সন্ধ্যায় সে গিয়ে দেখতে পেত গাছটা ক্রমে বড় হচ্ছে। কি গাছ, অর্থাৎ কি লতা এটা, কি ফল দেয়, কোন মাসে ফল ধরে, নাকি কোনো বন্য লতা, এসব দেখার এক অতীব বাসনা ঈশমের। সে গয়না নৌকা নিয়ে এলেই হাওসার খালে গেরাফি ফেলে উঠে আসত। সে বিবির কাছে প্রথম উঠে না গিয়ে এই গাছটার পাশে দাঁড়াতো। বড় বেশি সজীব এই গাছ। সে একদিন দেখল কি সুন্দর লতা ছড়িয়ে দিয়েছে চারপাশে। সে একদিন এসে দেখেছিল গাছটায় পাগল ঠাকুর নদী থেকে জল এনে দিচ্ছে এবং হলুদ রঙের ফুল ফুটলে সে দেখল গোড়ায় তার কালো রঙের ফল। কুমড়ো নয় তো আবার? না, তা হবে কেন? সে সব জানে, গাছ চেনে, শুধু এ গাছটা চেনে না। বিবি তার মাঝে মাঝে বিরক্ত হতো। কি এত আকর্ষণ সেই গাছে? সারাক্ষণ একটা লতা নিয়ে উড়ার জমিতে সে ডুবে আছে। আর কিনা সেই বৎসরই দুটো বড় তরমুজ হলো। তরমুজের লতা তবে এটা। ভিতরটা কি লাল, যেন চিনির রস ভেসে যাচ্ছে ভিতরে। সে তরমুজ তুলে সব লতা কেটে কেটে জাগ দিয়ে রাখল এবং যখন গয়না নৌকার কাজ বন্ধ হয়ে গেল, 2 গরু নিয়ে সে হাল চাষে নেমে পড়ল। বুড়ো কর্তা বললেন, তুই কি পাগল? ও জমিতে কিছু হয় না, উড়ার জমি, তোর এই প্রাণপাতে কি কাজ? বলে তিনি বুঝি বুঝতে পেরেছিলেন অভাব অনটনে ঈশম এবার কাজ চায়। বয়স হয়ে যাচ্ছে, আর মুরদ নাই শরীরে গয়না নৌকার দাঁড় বাইবার। সে এবার কাছে পিঠে বিবির কাছে থাকার জন্য একটা কাজ চায়। তিনি বললেন, তুই তবে বাড়িতে থাক, কাজ কাম কর। তোর বউটার অসুখ, তারিণী কবিরাজের কাছে থাইক্কা ওষুধ নিয়ে আয়। সেই থেকে সে বুঝি থেকে গিয়েছিল। না, ঠিক সেই থেকে নয়। ওঁরা যা বুঝেছিলেন তা নয়। জমি বন্ধা, চাষবাস হবে না। এমন নদীর পাড়ের জমি, জমিতে তরমুজ ফলবে। জমিতে সব ফসল হয় না, যার যা তার তা। আসলে সে প্রাণপাত করে এই মাটির সঙ্গে প্রায় সেদিন লড়াইয়ে নেমেছিল। সেই এক লড়াই, মাটির সঙ্গে মানুষের লড়াই। পুরাকালে যেমন মানুষ আগুন জ্বালতে জানত না, পশু পাখি মেরে কাঁচা খেত, ফলমূল আহার করত, ঈশমের মুখ দেখলে তখন এমনই মনে হতো। সবাই কি হাসাহাসি করত ঈশমকে নিয়ে। সবাই বলতো ঈশমটাও পাগল হয়ে গেছে। 2-3 বিঘার মতো শুধু বালির চর। এ অঞ্চলে এমন জমিতে কে আবার চাষাবাদ করে? কিন্তু ঈশম সূর্যের মতো লাল রং নিয়ে এলো মাঠে। চৈত্র মাসে মানুষের চোখে বিস্ময়। ঈশম নদীর পাড়ে দাঁড়িয়ে সবাইকে ক্ষেতের তরমুজ কেটে খাওয়াচ্ছে। ভিতরটা তরমুজের কি লাল, কি লাল! সে সবাইকে বলতো, কেমন লাগে? মিশ্রির শরবত কইরা দিছি, চৈত মাসের আগুন জ্বলছে চারপাশে। খরা দাবদাহে সূর্য পর্যন্ত আকাশ ছেড়ে পালাচ্ছে, আর তখন কিনা ঈশম বলছে,
কি লাল দেখেন ভিতরটা, খান যেন মিশ্রির দানা। সেই ইসম এখন কাশছে। সে তরমুজের সব লতার ভিতর থেকে দেখতে পাচ্ছে ওরা নদীর পাড়ে পাড়ে এবং তরমুজ ক্ষেতের ভিতর হাঁটাহাঁটি করছে। কখনো ছুটছে স্ত্রীলোকটি, পুরুষটি পিছনে তাড়া করছে। কখনো ওরা চুপচাপ একটা তরমুজের ওপর পাশাপাশি বসে থাকছে, কিছু বলছে না, আকাশে কী সব দেখছে। আবার কখনো ধীরে ধীরে ওরা ঘন হচ্ছে, সংলগ্ন হয়ে আলিঙ্গনে দীর্ঘ সময় আবদ্ধ থাকছে। ইসম নিজেকে বলল, হ্যাঁ, মনুষ্যকুলের তুমি দেবদেবীর সুধা পান করো। সে ভেবেছিল কিছু দেখবে না, কিন্তু এমন খেলা না দেখে থাকা যায়? নতুন কিংবদন্তি ফের ধর্মের মতো একদিন ঢাকঢোল বাজাবে। এই নদীর চরে তরমুজ খেতে মনুষ্যকুলের কেউ হবে। ইহলীলা সাঙ্গ হলে ওরা সবাই আবার নেমে আসে। পৃথিবীর যাবতীয় সুন্দর দৃশ্য এখন এই জমিতে। সে কিছুতেই কাশছে না, দম বন্ধ করে পড়ে আছে। এখানে একজন মনুষ্য জাগে টের পেলেই ওরা অন্তর্ধান করবে। আহা, কি সুন্দর সুদৃশ্য এই জগৎ! পৃথিবীতে বেঁচে থাকা কি সুখ! অনন্তকালেই পৃথিবী এবং সৌরজগৎ আপন মহিমায় আবর্তন করছে। মানুষ, কীট পতঙ্গ, পশু পাখি দলে দলে মিছিলের মতো ঘুরছে ফিরছে, হাজার লক্ষ অথবা কোটি কোটি বছর ধরে ঘুরছে ফিরছে। এই যে এক তরমুজের জমি, এখানে এবার নেমে এসো তোমরা। এলেই দেখতে পাবে প্রায় সাদা মোমের মতো এক নারী মূর্তি এবং হাতির মতো শক্ত অবয়বে এক পুরুষের আশ্চর্য লীলা। কেউ টের পেল না, একমাত্র ইসম চুরি করে সব দেখে ফেলেছে। সে বলল, আমি ইসম বড় ভাগ্যবান মানুষ। যেন বলার ইচ্ছা, আমার আর কষ্ট কি, আমার জমিতে জিন ফেরেস্তার আবাস, সুখের আমার অন্ত নাই। ঘুম ভাঙতে ইসমের বেশ বেলা হলো। খুব সকালে ঘুম ভাঙার অভ্যাস। আজ বেলা হওয়ায় সে নিজের কাছেই যেন কেমন ছোট হয়ে গেল। খুব সকাল সকাল সে ঠাকুরবাড়ি উঠে যায়। গোয়াল থেকে গরু বের করতে হবে, মাঠে গরু দিয়ে আসতে হবে, গরুর ঘর পরিষ্কার করা, তারপর বাজারে যেতে হতে পারে। তাকে এত বেলা পর্যন্ত না দেখে ছোট কর্তা আবার এদিকে নেমে আসতে পারেন। সে ছইয়ের ভিতর থেকে উঁকি দিল, না, আসছেন না। একটু তামাক খেতে ইচ্ছে হচ্ছে। ভোরের দিকে এখনো ঠান্ডা ভাবটা থাকে। কদিন থেকে কুয়াশা পড়ায় সকালের দিকে ঠান্ডা ভাবটা কিছুতেই যেতে চায় না। ঘুম ভাঙার পর আর একটা চিন্তা ওকে বেশ পেয়ে বসেছে। গত রাতে সে কিছু যক্ষ রক্ষ অথবা জিন পরী কিংবা ফেরেস্তা হতে পারে, নাকি প্রথম মানবী সে আদম ইভ। কারা যে সারা রাত জমিতে বিহার করে গেল, সে যে এখন কাকে কিভাবে এর ব্যাখ্যা দেবে বুঝতে পারছে না। সে স্বপ্ন দেখছে? না, তা কি করে হয়? সে তখন তামাক খাচ্ছিল, খুব কাশি পাচ্ছে বলে তামাক খাচ্ছিল, এবং যতক্ষণ ওরা বিহার করেছে ততক্ষণ সে দম বন্ধ করে বসেছিল। তবে সে কি করে স্বপ্ন দেখবে? সে স্পষ্ট মনে করতে পারছে ভোর রাতের দিকে ওরা নদীর পাড়ে হাঁটতে হাঁটতে অন্তর্ধান করেছে। ছইয়ের ভিতর মানুষ আছে বলেই তার কাছাকাছি ওরা আসেনি। সে গ্রামে উঠে যাওয়ার সময় দেখল শশী মাস্টার অর্জুন গাছটার নিচে দাঁড়িয়ে দাঁত মাজছেন। বাড়ির ছেলেরা ওর পাশে দাঁড়িয়ে দাঁত মাজছে। ছুটির দিন, স্কুলে যাবার তাড়া নেই। দাঁত মটকিলা ডালে ঘষে ঘষে ফেনা তুলে ফেলছে। সে ওদের দেখেই বলল, বুঝলেননি মাস্টার মশাই, এক তাজ্জব ঘটনা ক্ষেতের ভিতর। কি তাজ্জব ঘটনা? মুখের ভিতর বোধহয় ডালের দুটো একটা আঁশ ঢুকে গেছিল। সেগুলি থুতু করে ফেলার মতো ফেলে দিতে দিতে কথাটা বললেন শশী মাস্টার। কি যে কমু আপনে রে, ওটা যে কার দেবতা, আপনে গো না আমাগো, ঠিক ঠাউর করতে পারলাম না। কি হয়েছে বলো না? দুই ফেরস্ত মাস্টার মশাই। ফেরেস্তা? ফেরেস্তা না হইলে মনে লয় আপনে গো দুই দেবদেবী। রাইতের জ্যোৎস্নায় একেবারে পাগল হইয়া গেছে, তরমুজ খেতে সারা রাইত ঘুইরা ফিরা বেড়াইছে। শশীভূষণ হাহা করে হেসে উঠলেন। খুব আজগুবি গপ্প তুমি যা হোক বললে একটা। কি কাণ্ড, আপনার বিশ্বাস হয় না? তুমি কি মিয়া বুড়ো বয়সে আফিং ধরেছ? কি যে কন! সে কেমন ছোট হয়ে গেল মাস্টার মশাইয়ের কাছে। সে আর দাঁড়ালো না, ভিতরে ভিতরে সে চটে গেছে।
তা আপনিরা লেখাপড়া জানেন, আপনি গো কাছে এটা আফিংকর মানুষের গল্প। তারপর সে হাঁটতে আরম্ভ করল। এসব মানুষেরা আল্লাহ যে কত মহান, কি তার বিচিত্র লীলা কিছু বোঝে না। সামান্য মনুষ্য জাতির কি সাধ্য তাঁরে বোঝে। সে খুবই অকিঞ্চিতকর মানুষকে লীলা রহস্য বলতে গিয়েছে। যাকে বললে চোখ বড় বড় করে শুনবে তিনি বড় মামি, এ সংসারের বড় বউ। সে দেখল বড় মামি স্নান করে তারে কাপড় মেলছেন। চুল থেকে টপ টপ করে জল পড়ছে বড় মামির। কাপড় রোদে মেলে দিয়ে শুকনো চুলে গামছা পেঁচিয়ে খোঁপা বাঁধবেন। খোঁপা বাঁধার অপেক্ষাতে সে দাঁড়িয়ে থাকল। বড় বউ দেখল আতা বেড়ার পাশে ঈশন দাঁড়িয়ে আছে। কিছু বলবে, কিছু বলার সময় সে চুপচাপ এমনভাবে দাঁড়িয়ে থাকে। কিছু বলবে আমাকে? বড় মামি, কাণ্ড একখানা। কি কাণ্ড ঈশম? ঈশম সব বললে। বড় বউ বলল, তা হবে। এমন নদী আর তার বালুচর, তরমুজের ক্ষেত আর ঈশমের মতো মানুষ যেখানে আছে, সেখানে ওনারা নামবেন না তো কারা নেমে আসবেন? তবে তাই কন, শশী মাস্টার মনে করেন বইয়ের ভিতরই সব লেখা থাকে? তা কি থাকে? কত কিছু আছে এ জগতে যার মানে সামান্য মানুষ কি করে বুঝবে? বইয়ে সব লেখা থাকে না ঈশম, তুমি ঠিকই বলেছ। আমি নাকি আফিং খাই বইলা এমন দেখছি। তোমাকে ঠাট্টা করেছে। না মামি, এ সকল আউল বাউল নিয়ে আমার ঠাট্টা তামাশা খারাপ লাগে। ওনারা লীলা খেলা করেন, আমি শোয়ের মধ্যে চুপচাপ বইসা থাকি, কাছে যাই না। কাছে গেলে ওনারা রুষ্ট হন। কি হন কি না কন? তা হয়। এছাড়া বড় বউ আর কিছু বলার ছিল না। সাদা জ্যোৎস্নায় কুয়াশার ভিতর সে বোধহয় অন্য এক জগতে যথার্থই চলে গিয়েছিল গত রাতে। সেই রহস্যময় জগতে তাকে আবার নেমে যেতে হবে। না গেলে মানুষটাকে এত কাছে আর জীবনেও পাবে না। জানালা খুলে রাখলে সাদা জ্যোৎস্নায় তার আবার কোনো না কোনো দিন তরমুজের খেতে নেমে যাবার ইচ্ছা হবেই। সে দেখেছে গত রাতে মানুষটা তার খুব কাছের মানুষ হয়ে গেছিল। আত্মনিগ্রহে আর নিজেকে কোনো কষ্ট দেয়নি। এই আত্মনিগ্রহ থেকে রক্ষার জন্য বড় বউ সুযোগ এবং সময়ের অপেক্ষায় থাকে। মধ্যরাতে তারা বালির চরে আদম ইভের মতো ঘোরাফেরা করে। ঈশম ছোঁয়ের ভিতর তেমনি বসে থাকে, কোনো দিন ঘুমিয়ে থাকে, কখনো ডঙ্কা বাজায়, কখনো সে আর এক নূতন কিংবদন্তি সৃষ্টির জন্য তামুক খেতে খেতে এই ভিটা জমিতে বড় একটা অশ্বত্থ গাছ লাগিয়ে দেবে ভাবে, এবং একদিন সে সিন্নি দেবে গাছের নিচে এমনও ভাবল। মনে হয় তার তখন হাসান পীর অথবা অন্য আউলেরা আসবে গাছের নিচে। ওরা সবাই বলবে, আল্লাহর নামে সিন্নি দে ঈশম, আমরা দুটা খাই। কারণে অকারণে ঈশম ছোঁয়ের নিচে শুয়ে থাকলে মধ্য জামিনীতে এমন সব আধি ভৌতিক রহস্যের ভিতর ডুবে যায়। কিন্তু একবার বড় বউ ধরা পড়তে পড়তে বেঁচে গেছে। ওরা দুজন বালির চরে চুপচাপ বসে মধ্য জামিনীতে গল্প করছে। সেই শৈশবের গল্প। মানুষটা তার শুনছেন কি শুনছেন না সে বুঝতে পারছে না। কখনো দুটো একটা কথা সঙ্গোপনে বলতেন, সেও খুব সহসা সহসা বলতেন। যেমন, বড় বউ, আমাকে কি দরকার ছিল বাবার মিথ্যা তার করার? তিনি বলতেন, দেখা হলে আমি কি বলবো তাকে, সে তো আবার ফিরে আসবে। বড় বউ মনে মনে হাসত। মানুষটার বিশ্বাস এখনও সে কোথাও না কোথাও তার অপেক্ষায় আছে। বড় বউ তখন কিছুক্ষণ চুপচাপ থেকে বলতো, তুমি যাবে, আমি তোমাকে তার কাছে নিয়ে যাব, কিন্তু কথা দিতে হবে অকারণে তুমি কবিতা আবৃত্তি করতে পারবে না, গ্যাত চোরেত শালা বলতে পারবে না। কথা দাও আমাকে, তুমি ভালো হয়ে যাবে। তুমি ভালো হয়ে গেলেই আমি যেভাবে পারি তার কাছে তোমাকে নিয়ে যাব। তিনি আর তখন কথা বলতে পারতেন না। সারাক্ষণ বড় বউর দিকে তাকিয়ে থাকতে থাকতে তাঁর বুঝি কখনো কখনো ঘুম এসে যেত। নদীর চরে ঠান্ডা হাওয়ায় বড় বউ জেগে থাকত শিয়রে। মানুষটা এভাবে ঘুমোতে পারলেই ভালো হয়ে যাবেন। সে এক রাতে শিয়রে পাহারা দেবার সময় নিজেই ঘুমিয়ে পড়েছিল। বালির চরে পাতলা সিল্কের ওপর ওরা দুজন পাশাপাশি শুয়েছিল। খুব সকালে মসজিদের আজানে ঘুম ভেঙে গেল তার। সে উঠে দেখল মানুষটার আগেই ঘুম ভেঙে গেছে। তিনি পদ্মাসন করে বসে আছেন,
সকাল হয়ে যাচ্ছে, তবু ভ্রুক্ষেপ নেই। বড় বউর খোঁপা খুলে গেছে। উঠেই সে তার খোঁপা বেঁধে মানুষটাকে বলল, তাড়াতাড়ি এসো, ভোর হতে বাকি নেই। বড় বউ প্রতিবেশীদের কাছে ধরা পড়ে যাবে ভয়ে ভোর রাতের অন্ধকারে ছুটছিল, কারণ আর একটু হলেই সে ইসমের কাছে ধরা পড়ে যেত। পথে মঞ্জুরের সঙ্গে দেখা। ঠাইরেন, এই সাত সকালে মাঠে? বড় বউ বলল, আপনার দাদার কাণ্ড, ভোর রাতে বের হয়ে যাচ্ছেন, ধরে আনলাম নদীর চর থেকে। সেই থেকে বড় বউ আর সাহস পায় না। মানুষটা মাঝে মাঝে ঘুমোতে পারলে ভালো হয়ে যাবেন, এই আশায় মরিয়া বড় বউ একা একা স্বামীর হাত ধরে অন্ধকারে অথবা ম্লান জ্যোৎস্নায় নেমে যেত। কলঙ্ক রটতে কতক্ষণ? স্বামীর জন্য সে কিছুই ভ্রুক্ষেপ করত না, কিন্তু এখন আর পারে না, কারণ ভালো হওয়ার কোনো লক্ষণই নেই তার। জানালা খোলা থাকলে সে তেমনি দূরের মাঠ দেখতে পায়। কোনোদিন সেই মাঠে তার প্রিয় মানুষ পাগল ঠাকুরকে দেখতে পায়। একা একা মানুষটা আত্মনিগ্রহে চলে যাচ্ছেন, যেন পিতৃসত্য পালনের নিমিত্তই আত্মনিগ্রহ। সে জানে, যদি এই মানুষের সঙ্গে নদীর চরে নেমে যাওয়া যেত, তবে আর তিনি দূরে যেতেন না। সকাল না হতেই সে তার ঘরের মানুষ ঘরে নিয়ে ফিরতে পারত। মানুষটার জন্য আর যা হয়, যখন তখন অবোধ মন তার ভার হয়ে যায়, চোখ ঝাপসা হয়ে আসে। রাতে এই মানুষ ফিরে না এলে সে জানালা থেকে কিছুতেই নড়তে চায় না। মনে হয় তার মানুষটা তখন কোনো গাছের নিচে দাঁড়িয়ে আছেন। আজ এ পর্যন্তই। উপন্যাসের পরবর্তী পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।